পৌশিও জবাব দিল দ্রুতই। প্রিয়া ফের বলে উঠল, রাতে তো ফিরতে পারবো না আম্মুরা, তোর দাদাভাই মারা গেছে পৌশি, হাসপাতালে নিয়ে এসেও লাভ হয়নি। পৌশি ইন্নালিল্লাহ পড়ে আতঙ্কিত হয়ে বলে উঠল, আম্মু, দাদা ভাইয়ের হঠাৎ কি হয়েছিল? তোর দাদাভাই আগেও অসুস্থ ছিলেন, তার হায়াত হয়তো এখানেই শেষ। তুই আরাবের সাথে সকালে আসিস তোর দাদাভাইকে দেখতে। তার দাদা ভাই মারা গেছে শুনে পৌশি নিচে ওয়াশরুমে পড়ে যাওয়ার ঘটনা বেমালুম ভুলে গেছে। মায়ের কল কাটতেই তীব্র মন খারাপ হানা দিল। নিজ মনে আক্ষেপ করলো ভীষণ। তার দাদা ভাই তাকে বেশ আদর করত, তাকে বন্ধু ভাই বলে ডাকতো। যতবার দেখা হতো ততবারই বলতো, আমার বন্ধু ভাই কেমন আছো। আজ বড্ড খারাপ লাগছে তার জন্য। মধ্যরাতে বড্ড আফসোস নিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। ঘুম নেই চোখে, আপনা আপনি নোনা পানি গড়িয়ে পড়ছে তার চোখ থেকে। হাউমাউ করে কেঁদে উঠল শেষে। আরাপ শুনে দৌড়ে এলো, দেখলো বিছানায় গুটিসুটি হয়ে বাচ্চাদের মতো শব্দ করে কাঁদছে সে। আরাপ মাথায় হাত বুলিয়ে দিল, সান্ত্বনার বাণী হিসেবে বলল, কাঁদিস না পৌশি, দাদা ভাইয়ের জন্য দোয়া কর, তিনি যেন জান্নাতবাসী হন। পৌষের কান্নায় বেগ কমল না, বরং বাড়ল। আরাপ তখনও পাশে বসা, মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। পৌষের এখন নিজের দাদার কথা মনে পড়ল। আচ্ছা, তার দাদাও কি এইভাবে ছেড়ে চলে যাবে? একদিন সবাইকে তো এইভাবেই চলে যেতে হবে। খুব কষ্ট লাগলো তার, চোখের পানি বাধা মানছে না। আরাপ পাশে বসে সান্ত্বনার বাণী আওড়ালেও তা যেন পৌষির কর্ণদয়ে পৌঁছালো না। আরাপ ব্যর্থ হলেও হাল ছাড়ল না। শেষে বলে উঠল, পৌশি বারান্দায় যাবি? পৌষি মুখে জবাব দিল না। আরাপ পৌষের এক হাত চেপে তাকে শোয়া থেকে ওঠালো। শক্ত হাতের বাঁধনে রেখে বারান্দার মেঝেতে বসলো দুজন। আরাপ এক হাত চেপে ধরে রেখেছে, আরেক হাত মাথায় রেখে বলে উঠল, পৌশি, তোকে কাঁদলে কেমন লাগে জানিস? পৌষি মুখে জবাব না দিলেও নিচের দু কান খাড়া রাখলো শোনার জন্য। আরাপ বলে উঠল, মাঝে মাঝে আমি ভাবি তুই এমন করেও কাঁদতে পারিস। পৌষি অবাক হয়ে জিজ্ঞাসা করলো। কার মতো? আরাপ এবার ভাব নিল, বলল, বলে কি লাভ, সেই তো আবার তার মতোই কাঁদবি, নাক ফুলাবি, গাল ফুলাবি। পৌষি ভ্রু কুঁচকাল। মানে কি যাতা বলছো? আরাপ গলা খাকারি দিল, থাক, আজকে না আরেকদিন বলবো। আরেকদিন বলবে মানে? এক্ষুনি বলবে আমাকে? আরাপ ফোঁত করে দীর্ঘশ্বাস টেনে বলল, তুই এত হাইপার হচ্ছিস কেন? তো হাইপার হব না? কার মতো লাগে বলো জলদি। কার মতো লাগে সেটাও বলতে হবে এখন? পৌষির রাগে পিত্তি জ্বলে গেল। এত ঢং তার সহ্য হয় না। সে তীক্ষ্ণ মেজাজে বলল, তুমি কি বলবে? আরাপ পড়ল মহা ফ্যাসাদে। কান্না বন্ধ করতে এই ট্রিক্স অবলম্বন করেছিল। এখন কি সত্যি সত্যি বলতে হবে কার মতো লাগে? কি মুশকিল রে বাবা। ফের কথা ঘোরালো। যদি না বলে কি করবি? পৌষি আরাভের মাথার চুল টেনে ধরে বলল। না বললে চুল ছিঁড়ে ফেলবো কিন্তু। আরাপ কোকিয়ে উঠল, পৌষিকে থামিয়ে বলল। বলছি বলছি, তুই চুল ছাড়। আরাপ দ্রুতই উঠে দাঁড়ালো, পেছনে না তাকিয়ে বলল। তোকে কাঁদলে একদম তোর মতোই লাগে। পৌষি ভ্যাবাচাকা খেলো। সে ভেবেছিল আরাপ অন্য কিছু বলবে তাকে। সে বোকার মতো আরাফের দিকে তাকালো। তার চোখের জল শুকিয়ে গেছে, কান্নাও থেমে গেছে বহু আগে। আরাপ তার রুমের বাইরে গিয়ে দাঁড়ালো, সেখান থেকে বলল। তুই ঘুমা, আমিও গেলাম। পৌষি তখন বলল। না, একদম তুমি রুমে যাবে না, আমার ভয় করছে। আরাপ বিড়বিড় করল, ভিতর ডিম একটা। কিন্তু পৌষিকে বলল। আমি বসার ঘরে ঘুমাচ্ছি, তুই শুয়ে পড়, বাতি জ্বালিয়ে রেখেছে কিন্তু, ভয় পাস না আবার। পৌষি শুয়ে পড়ল। রাত কাটল নির্ভয়ে তার, কিন্তু আরাভের দু চোখে ঘুম নেই। তৃষ্ণার্ত দু চোখ এক রমণীতে দেখতে ব্যস্ত। সারা রাত কাটল তার শিওরে। ভোর রাতে গিয়ে শুয়ে পড়ল নিচের বিছানায়। পৌষির আবছা এখনো মনে পড়ে সেই রাতের কথা। কত নিকটে ছিল আরাপ তার কাছে, তবুও সে দূরত্ব কমেনি কিঞ্চিত। ক্লাসের এক কোণে মনমরা হয়ে বসে আছে পৌষি। আজকাল সবকিছুতেই কেমন উদাসীন লাগে তার। কিছু একটা যেন তার জীবন থেকে হারিয়ে গিয়েছে।
তার দাদা ভাইয়ের মৃত্যুর 1 সপ্তাহ পেরিয়েছে, তবু যেন তাকেই মিস করছে। তার এমন উদাসীনতা সাফা তিতলিকে ব্যথিত করলো। তাকে টেনে টুনে ক্যান্টিনে নিয়ে এসেছে দুজনে। এখানে গরম গরম সিঙ্গারা পাওয়া যায়। তিতলি দুজনকে সিঙ্গারা খাওয়ালো, কিন্তু তাতেও পৌষের মন খারাপ কমেনি। এই জন্য ক্লাস শেষ হতে তাকে নিয়ে ঘুরতে বেরোলো দুজন। রাজাঝির দিঘির পাশে গিয়ে বসলো তিনজনে। পাশে চটপটের দোকান। সাফা জিজ্ঞাসা করলো। তিতলি কিছু না বললেও পৌষে বলে উঠল সে খাবে। শেষে তিতলিও সায় জানালো। এদের আড্ডার মাঝে পার্থ আর সারেপ এসে যোগ দিল। তারাও চটপটি অর্ডার করলো নিজেদের জন্য। 5 জনে মিলে আড্ডা দিচ্ছে নিজেদের মতো। আচমকাই কিছু ছেলেপুলে মিলে চটপটের দোকানে সাথে তর্ক জড়ালো। সবাই চুপচাপ দেখলেও পৌষে তেতে উঠল। সে ঝাঝালো গলায় বলল, আপনাদের সমস্যা কি? এখানে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করছেন কেন? ছেলেগুলো দোকানিকে রেখে তার দিকে তাকালো। বলে উঠল, এই শালির ঘরের শালি, তোর কি সমস্যা? চুলকানি উঠছে? পৌষের চোয়াল শক্ত হলো মুহূর্তে। জবাব দেওয়ার জন্য মুখ খুলতেই কেউ একজন সেই ছেলের মুখ বরাবর ঘুষি মারল। আচমকাই এমন হওয়ায় সবাই আঁতকে উঠল। তখনই সেই ছেলেটার মুখ অস্পষ্ট ছিল তার কাছে। শেষে যাকে দেখলো পুরো দস্তর অবাক হলো। এই ছেলেটাকে সে চেনে, তার আরাব ভাইয়ের বন্ধু। খুশি খেয়ে তর্কবাদ ছেলেটা নিচে পড়ল। নিচে পড়া ছেলেটা মুখ তুলতে সাফওয়ানকে দেখে ঘাবড়ে গেল। ভয়ে 2 হাত জোর করে মাপ চাইল তার কাছে। বলে উঠল, শরীর বড় ভাই, আর এমন হবে না কোনোদিন। এবারের মতো মাফ করে দেন। সাফওয়ান কলার ধরে টেনে তুলল আবার। বাকি ছেলেগুলো তখন চুপচাপ দাঁড়িয়ে আছে। সাফওয়ান প্রথমেই ক্ষমা চাইতে বলল দোকানের কাছে। খানিক বাদে পৌষের কাছেও নিয়ে এলো। তার সামনে নিয়ে এসে বলল, ওর কাছে ক্ষমা চা। ক্ষমা চাওয়া শেষে সাফওয়ান কড়া করে হুঁশিয়ারি দিল ছেলেগুলোর উদ্দেশ্যে, দ্বিতীয়বার যেন এমন অন্যায় না হয়। ছেলেগুলো তার কাছেও ক্ষমা চেয়ে দ্রুত জায়গা প্রস্থান করলো। সাফওয়ান পৌষের দিকে চেয়ে বলল, পৌষি কেমন আছো? পৌষে সাফওয়ানের ব্যবহারে খুশি হলো। জবাব দিল, জি ভালোই। সাফওয়ান মৃদু হাসলো। বলল, ছেলেটা তোমাকে বাজে কথা বলছে, তার জন্য দুঃখিত। আর কখনো সাহস হবে না এরকম কিছু বলার। পৌষি মাথা নাড়ালো। বলল, সমস্যা নেই। তবে যদি কোনো বড় সমস্যা হয় আমাকে দ্রুত জানাবে, আমি কিন্তু পাশেই থাকি। পাশের সাদা বিল্ডিং এর দিকে সাফওয়ান নিচের 1 আঙুল তাক করে বলল, ওই যে দেখছো সাদা বিল্ডিং, ওইখানেই থাকি। তাই আর কখনো কোনো ঝামেলায় পড়লে আমাকে দ্রুত জানাবে, চাইলে নাম্বার রাখতে পারো আমার। পৌষি মাথা নাড়ালো। ফের বলে উঠল, আচ্ছা ঠিক আছে। সাফওয়ান নিচের একটা কার্ড এগিয়ে দিল পৌষির দিকে। পৌষি না চাইতেও কার্ডটা হাতে নিল। সাফওয়ান যাওয়ার আগে বলল, তোমার খাওয়ার বিলটা দিয়ে দিয়েছি, তোমাকে দিতে হবে না আর। পৌষি নিষেধ করতে চাইল, কিন্তু তার আগে সাফওয়ান নিচের মোটর বাইকে চেপে বসলো গন্তব্যের উদ্দেশ্যে। নিরুপায় হয়ে সাফওয়ানের কথা মানতে বাধ্য হলো সে। বাড়ি ফেরার পথে তিতলি কিছু একটা পৌষির ব্যাগে রাখলো অতি সন্তর্পণে। পৌষির কানের কাছে ফিসফিস করে বলল সেই কথা, কিন্তু সেই বিষয় নিয়ে সে এত পাত্তা দেয়নি। বাসায় ফিরেও বেমালুম ভুলে বসলো সেই কথা। বিকেলে সৌরভ তাকে ডেকে বলল, আরাফ বিকালে তোকে পড়াবে, আমি সময় করে সকালে তোর পড়া দেখব। কিন্তু আরাফ, এখন থেকে তোর ফাইনাল পরীক্ষা পর্যন্ত সব পড়া সে দেখবে। পৌষে বুঝলো না সে খুশি হবে নাকি অখুশি। তবে আরাফ ভাই তাকে পড়ালে মারধর আর বকাঝকা যদি বেশি করে, তখন তো সে প্রতিবাদও করতে পারবে না, না কোনো দুষ্টুমি করতে পারবে। নানা চিন্তা নিয়ে বসে অপেক্ষা করলো আরাফের জন্য। কিছু সময় বাদে আরাফ এলো তার ঘরে। পড়ার টেবিলে বসতে আরাফ ধমক দিল, সালাম দেয়া শিখিসনি? আমি তোর টিচার হিসেবে এসেছি এখানে, কাজিন হিসেবে নই। এসেই ধমক দেওয়া শুরু। এই লোকটাকে এবার প্রতি পদে পদে অপদস্থ করবে।
কিন্তু সে কি দমার পাত্র নাকি? পৌষিও ছাছালো গলায় বলল, তাহলে ঘরের বাইরে যাও, রুমে প্রবেশ করার আগে নক করে তবেই আমার ঘরে আসবে। আমার অনুমতি ছাড়া ভেতরে আসবে না কিন্তু। আরাব অবাক হয়নি, সে জানতো এটাই বলবে সে। সে সত্যিই বাইরে গেল। গলা খাকারি দিয়ে জিজ্ঞাসা করলো, আমি কি আসবো মিস পৌশি? পৌষি অনুমতি দিল না, চুপচাপ আরাবকে দেখতে লাগলো। নিজ মনে ফোন দিয়ে আঁতলো কিভাবে জব্দ করবে আরাবকে। এবার থেকে রোজ করে বকাঝকাই খেতে হবে তাকে। মন খারাপ হলো ভীষণ। আরাব কিছু সময় দাঁড়িয়ে থেকে বলে উঠল, আমি কি ছোট পাপাকে ডাকবো পৌষ মাস? পৌষি বিরক্তি না করে দ্রুত অনুমতি দিল। জি স্যার, আসুন। আরাব চোয়াল শক্ত করে ঘরে এলো, অনুমতি ছাড়াই এবার চেয়ারে বসলো। পৌষি তখন দাঁড়িয়ে আছে। আরাব বলে উঠল, বসবি নাকি কষে একটা ছাটা খাবি আমার? পৌষি ভেঙচি কেটে পাশের চেয়ারে টেনে বসলো। নিজের বাবার উপর রাগ হলো ভীষণ। আরাবকে দিয়ে পড়ানো মানে তার জন্য শাস্তির স্বরূপ এটা। আর কোনো টিচার পেল না। আরাব ম্যাথের বই খুলেই তার সামনে রাখতো। মাত্র 2 মাস আছে তার নবম শ্রেণীর ফাইনাল এক্সামের, তাই বইয়ের যে কোনো অধ্যায় থেকে এলোমেলোভাবে অঙ্ক করতে দিল। প্রথম 3টা পারলেও পরের 3টাতে গিয়ে পৌষি ভুল করলো। আরাব রেগে বলে উঠল, তোর মন কই থাকে পৌষ মাস? এখনো তুই অঙ্কগুলো পারিস না? পরীক্ষার নাই 2 মাস। পৌষি ফোন দিয়ে আঁটলো মনে। আরাবকে চুপ করাতে ভিন্ন উপায় ভাবলো। বলল, আর ভাই দেখো তোমার ঘরে কি সুন্দর তিল। আরাব ভ্রু কুঁচকে তাকালো পৌষির দিকে। ইশারায় তার দিকে মাথা এগোতে বলল। পৌষি সরল মনে তার দিকে মাথা এগিয়ে দিল। আরাব কপালে কলম দিয়ে এক গাঁটটা মেরে বলল, পড়াশোনায় মন নেই তোর, শুধু আছে ফাইজলামির দিকে। পৌষি মুখ বাঁকিয়ে বলল, আমি কখন ফাজলামি করলাম? সত্যিই তো বলেছি। তোর গলার নিচে ডান দিকে বড় একটা তিল আছে। আমি কখনো বলেছি তোকে? পৌষি ভ্যাবাচ্যাকা খেলো, দ্রুত নিচের জামা ঠিক করলো। তার তিলটা আরাব ভাই কিভাবে দেখলো? সেটা তো ঢাকাই থাকে সব সময়। লজ্জায় তখন তার মর্মর অবস্থা। আরাব নিচু মনে বিড়বিড় করলো, মাথা মোটা একটা, কোথায় কি বলতে হয় তাও জানে না। পড়ানোর বাকি সময়টা পৌষি মাথা নিচু করে রাখলো। লজ্জায় আর আরাবের সাথে চোখ মেলাতে পারেনি সে। আরাবও তাকে আর কিছুই বলে খেপায়নি। পড়ানো শেষে আরাব পৌষির ব্যাগ থেকে ভাঁজ করা একটা কাগজ পেল। কৌতূহল বশত সে খুলে দেখলো সেই কাগজ, কিন্তু যা দেখলো তাতে চক্ষু চড়ক গাছ। দ্রুত নিচে তা বুক পকেটে রেখে দিল। সৌরভ রাতে বসে ক্লাস টেস্টের কাগজ দেখছিল। প্রিয়া নিঃশব্দে পাশে এসে বসলো তখন। সৌরভ বইয়ের উপস্থিত টের পেয়ে বলে উঠল, প্রিয়া রানী, তোমার সাথে কিছু কথা ছিল, সময় হবে শোনার? প্রিয়া অবাক হলো, তার জামাই অনুমতি চাইছে তার কাছে। ভ্রু কুঞ্চন করে জবাব দিল, তুমি অনুমতি চাইছো আমার কাছে? সৌরভ হাসলো। প্রিয়ার একটা হাত টেনে বলল, একটা মাত্র বউ আমার, অনুমতি চাইবো না? প্রিয়া জবাব দিল না। সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর দিকে। সৌরভ ফের বলে উঠল, আমার ভাই চাচ্ছে আরাব পৌশিকে তাদের বিয়ের ব্যাপারটা জানাতে, তুমি কি বলো? প্রিয়ার চোয়াল শক্ত হলো মুহূর্তেই, করছে বলল, মাথা গেছে তোমার? ওরা যদি জানে এই বিষয়টা কি হবে তখন, বুঝতে পারছো না? কি হবে আর? তাই বলে সত্যিটা জানানো উচিত না তাদের? একবার ভাবো তো, ওরা এখন সাধারণভাবে মিশছে একে অপরের সাথে, কিন্তু আরাব যদি স্বামীর অধিকার চায় তখন কি হবে? দুজনেই কিন্তু অপ্রাপ্তবয়স্ক। সৌরভ প্রিয়ার কথায় সায় জানালেও বলে উঠল, কিন্তু একে অপরকে পছন্দ করে কিনা তাও তো ভাবতে হবে। পরবর্তীতে তারা যদি ভিন্ন কাউকে পছন্দ করে, এই বিয়ে না মানে, তখন? প্রিয়া দীর্ঘশ্বাস ছাড়ল, বলে উঠল, যাই হয়ে যাক, এখনই বলার দরকার নেই। দেখো প্রিয়া রানী, দুজনকে একসাথে থাকতে কে দিচ্ছে? শুধু জানানো হবে যাতে দুজনে বিয়ের মতো পবিত্র একটা সম্পর্ক নিয়ে অজ্ঞাত না থাকে। দুজনেরই আবেগের বয়স, কখন আবার কি করে বসে তাই বলছিলাম আর কি। প্রিয়া
চুপ করে ভাবনায় পড়ল। সৌরভের কাছে থেকে উঠে দাঁড়ালো সে। রুম থেকে বেরোতে বেরোতে তার জবাব এলো, দেখি কি করা যায়, তবে সাবধান, আমাকে না বলে কিচ্ছু করবে না। আরাব বিছানায় শুয়ে আছে, দু চোখে ঘুম নেই। মনটা বড্ড ছটফট করছে কিছু একটা জানার জন্য। টেবিল ল্যাম্পের হলদেটে আলোয় ভাঁজ করা চিঠিটা খুলল। কাঁপা কাঁপা হাতের এলোমেলো লেখাগুলো বুঝলো। লজ্জা আর ভয় মেশানো এই চিঠির প্রতিবাক্যে। প্রিয় আরাফ ভাই, আমি জানি না তুমি আমাকে নিয়ে কি ভাবো, কিন্তু আমি কি করব বলো। সামনে চাইলেও তো তোমাকে বলতে পারি না আমি তোমাকে ভালোবাসি। প্রথমবার যখন তোমার প্রেমে পড়ি সেদিন তোমার গায়ে কালো শার্ট ছিল। বিশ্বাস করো, আমি একবারের জন্য চোখ ফেরাতে পারিনি। আচ্ছা, আমার কথা শুনে কি তুমি হাসছো? জানো, তোমার গায়ের পারফিউমে মন মাতানো একটা সুগন্ধ লুকিয়ে থাকে। তুমি কাছে আসলে তো আমি দেওয়ানা হয়ে যাই তখন। তোমার কাছে কি জাদু আছে? আজকাল রাতেও ঘুম হয় না জানো, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। মাঝে মাঝে তোমাকেও দেখি আমার পাশে ঘুমোচ্ছ কি সুন্দর করে, কিন্তু চোখ খুললে আর তোমাকে খুঁজে পাই না। তখন ভীষণ মন খারাপ হয়। তুমি এভাবে পালিয়ে যাও কেন? আচ্ছা, আমার কথা শুনে কি আমাকে পাগল ভাবছো? তাহলে ভেবে রাখো, আমি সত্যিই পাগল হয়ে গেছি তোমার প্রেমে। কী সব লিখছি জানি না, আমাকে আবার এসব বলে লজ্জা দিও না সামনে, মনে থাকবে তো? এটি তোমার একান্তই প্রিয়জন। আরাব হাসলো, আনমনে বিড়বিড় করলো, মাথা মোটাটা আজকাল প্রেমেও পড়ে, কিন্তু বলতে আবার লজ্জাও পায়। চোখ মুখ উচ্ছ্বসিত, অদ্ভুত ভালো লাগায় চেয়ে গেল তার মন। তড়িঘড়ি করে ছুটে এলো বারান্দায়, উকি দিল কয়েক গজ দূরত্বে অপর বারান্দার দরজায়। কিন্তু যাকে খুঁজলো তাকে আর পাওয়া গেল না। সে ঘুমের অতলে পাড়ি জমিয়েছে নিশ্চয়ই। রাত তো কম হয়নি আর। মন খারাপ হলো কিঞ্চিত। ইচ্ছে করছে তাকে এক পলক দেখার। হতাশ হয়ে বারান্দা ছেড়ে পড়ার টেবিলে গা এলিয়ে বসলো। অজান্তেই বলল নিচের অপ্রকাশিত কিছু অনুভূতি। মোবাইল ফোনের যুগে হোক না কিছু কথা, কলমের কালিতে মন্দ কি তাতে। পূর্ণি ক্লাস শেষ হতে ফটকের সামনে দাঁড়ালো। দেখলো কিছু ছেলের জটলা বেঁধেছে বাইরে। তাদের পাশ কাটিয়ে এসে রাস্তায় উঠল। ছেলেগুলোর মাঝে একজন তাকে খেপালো। এই যে বাঁশের কুঞ্চি। পূর্ণির মেজাজ চটে গেল। মুখে যা আসলো তাই বলল। তুই কঞ্চি, তোর বাপ কঞ্চি, তোর 14 গোষ্ঠী কঞ্চি। ছেলেগুলো হেসে দিয়ে বলল। দাঁড়া, কে কুঞ্চি দেখাচ্ছি। পূর্ণি আর দাঁড়ালো না, দ্রুত কদমে বাড়ির দিকে ছুটল। কিন্তু আচমকাই এক মোটর বাইকের সাথে ধাক্কা খেল। ভাগ্যবশত এই যাত্রায় বেঁচে গেল। তেমন কিছুই হয়নি। মোটর বাইকার চট জলদি তার বাইক থামিয়ে ফেলেছে। পূর্ণি ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। বাইকার তাকে জিজ্ঞাসা করলো, এত দ্রুত ছুটছিলে কেন? পূর্ণি আমতা আমতা করলো, আসলে ওরা আমাকে রোজ খেপায়, বলে আমি নাকি বাঁশের কঞ্চি। সাফওয়ান বাইক ছেড়ে নামলো, বলল, চলো তো দেখি ওরা কারা, কেন খেপাই শুনে আসি। পূর্ণি সাফওয়ানকে নিয়ে ছেলেগুলোর সামনে গেল। তখন ছেলেগুলো তাকে দেখে অবাক হলো, কিন্তু পাশে সাফওয়ানকে দেখে আরো বেশি অবাক হলো। বলল, ভাই তুমি এখানে? সাফওয়ান তাদের কথার জবাব না দিয়ে সোজা সাপটা বলে উঠল। তোরা ওকে বাঁশের কঞ্চি কেন বলিস? ছেলেগুলো মুহূর্তে হেসে গড়াগড়ি খেলো। বলে উঠল, ভাই আমরা ওর সাথে মজা করেছি শুধু। সাফওয়ান তেতে উঠল, তেজি গলায় বলল, মেয়েটা তোদের পরিচিত? ছেলেগুলো বলল, না। তাহলে একটা অপরিচিত বাচ্চা মেয়ের সাথে তোদের কিসের মজা? আজ তোদের জন্যই বড় একটা দুর্ঘটনা হতে পারত, তাই কড়াভাবে হুঁশিয়ার দিচ্ছি, এরপর আর কারোর সাথে এমন মজা করবি না, মনে থাকে যেন। ছেলেগুলোকে সাফওয়ান সাবধান করে চলে এলো। পূর্ণিকে জিজ্ঞাসা করলো বাসা কোথায়। চলো বাসায় পৌঁছে দিয়ে আসি। পূর্ণি বিরক্তি না করে সাফওয়ানের সাথে বাসায় ফিরল। ফটকের সামনে আরাব দাঁড়ানো ছিল। সাফওয়ানের সাথে পূর্ণিকে দেখে ভীষণ অবাক হলো। বলে উঠল, তুই পূর্ণিকে কোথায় পেলি? ওর কিছু হয়েছে? পূর্ণি তো স্কুলের গাড়িতে আসে।